হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আজকে মাধ্যমিকের ম্যাথ ক্লাস করব এবং মাধ্যমিক পশ্চাৎ যে টেস্ট পেপার আছে তোমাদের, সেই টেস্ট পেপারের কিন্তু আমরা পেজ ধরে ধরে কিন্তু অঙ্ক করছি। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের 428-29 নম্বর যে পেজ আছে তোমাদের বইয়ে, পশ্চাতের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে কিন্তু আমরা অঙ্ক করব। চলো শুরু করছি তাহলে। প্রত্যেকটা অঙ্ক তোমরা একদম টাইপিং করে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। দেখো, 4 দাগের যে অঙ্কটা আছে, অর্থাৎ 2 নাম্বারের জন্য যে সমস্ত অঙ্কগুলো তোমাদের করতে হবে, মনে রাখবে এই 10 দুগুণ 20, কিন্তু এখানে তোমাদের এই নাম্বারটা, অনেকটা নাম্বার কিন্তু এখান থেকে কাটা যাবে। ওই জন্য এই জায়গাটা তোমরা ভালোভাবে কভার করে নাও, তাহলে কিন্তু তোমাদের নাম্বারগুলো কাটা যাবে না। এবং কিভাবে করলে অঙ্কগুলো তোমাদেরকে পুরোপুরি নাম্বার দেওয়া হবে, সেইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। ঠিক আছে, সবার প্রথমে এক দাগে যে প্রশ্নটা আছে, বলছে 192 টাকার একদিনের সুদ হচ্ছে 5 পয়সা হলে বার্ষিক শতকরা সুদের হার কত। এখানে যে সরল সুদের হার, সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। আমরা সবার প্রথমে এর সলিউশনটা কি হবে সেটা আমরা দেখছি। দেখো, আসল ব্র্যাকেটে আমরা পি বলবো, এটা হচ্ছে 292 টাকা। পুরো ক্লাসটা দেখো, প্রত্যেকটা অঙ্ক আমি একদম তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। এবং এখানে সুদের হার আমরা জানি না, সুদের হার যেটাকে আমরা r% দিয়ে লিখি, এইটা হয়ে যাচ্ছে আমাদের জানা নেই যখন, তখন আমরা এটাকে x% ধরে নিলাম। ঠিক আছে, এবার চলে এসো সময়। সময় হচ্ছে আমাদের টি, সেটা আমরা জানি এখানে হচ্ছে একদিন। মনে রাখবে, এই একদিন যদি থাকে, এই দিনটাকে কিন্তু আমাকে বছরে নিয়ে যেতে হবে, অর্থাৎ এখানে 365। মনে রাখবে 365 দেবে। হ্যাঁ, তার মানে এত বছর। অনেক সময় লিপ ইয়ারের ব্যাপার থাকে, কিন্তু সেগুলো আমাদের ঝামেলায় যাওয়ার দরকার নেই। এবার হচ্ছে এই সুদ হয়েছে 5 পয়সা, তাহলে সুদ বা মোট সুদ আমি বলতে পারি, মোট সুদ যেটা, সেটাকে আমরা আয় দিয়ে লিখি। এই আয় হয়ে যাচ্ছে আমাদের কত? 5 পয়সা। এই পয়সাকে আমরা কি করব? টাকাতে কনভার্ট করে নেব। তাহলে 100 দিয়ে ভাগ করে নিলাম, টাকাতে কনভার্ট হয়ে গেল। এইটুকু আমাদের করার পরে এবার আর আমাদের চাপ নেই, এবার একটু ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে, যেই সেই হয়ে যাবে। এবার দেখো, আমরা আয় মানে কি জানি, এই মোট সুদ মানে কি জানি? মোট সুদ মানে হচ্ছে পি টি আর বাই 100। এইটা ওই পাশে রয়েছে 5/100 হলো। এবার পি এর মান কত? পি এর মান হচ্ছে 292, বসিয়ে দিলাম। টি এর মান কত? টি এর মান এখানে দেখো 1/365, আর নিচে হচ্ছে একটা 100। এবং আর এর যে মানটা আমরা জানি না, ওটা এক্স ধরে নিয়েছি, ওটা বার করতে চাইছি। এ পাশে 5/100, মনে রাখবে এই দুই পাশে 100 কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, গিয়ে এখানে আমি তোমাদেরকে পরের লাইন থেকে এখানে করছি, এই জায়গায় চলে এসেছি। তাহলে এখানে আমি পাচ্ছি কি? 292 ডিভাইডেড বাই হচ্ছে 365 ইন্টু এক্স ইজ ইকালস টু হচ্ছে 5। আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে, অর্থাৎ এক্স ইজ ইকালস টু হয়ে যাবে 5 ইন্টু 365 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 292। এটাকে আমরা যদি একটু ভাগ করে নিই, ভাগ করলে দেখবে তোমাদের এরকম আসবে 1.25। ওকে, এবার যদি 5 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে দেখো এখানে 5 25 125 মানে 6, 6.25। অর্থাৎ এক্স এর যে মানটা হবে 6.25, অর্থাৎ সুদের যে হারটা ছিল, আমরা বলতে পারি অতএব অতএব সুদের হার হচ্ছে 6.25। এটা কিন্তু আমাদের আনসার বেরিয়ে গেল। এক দাগের প্রশ্নটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পেপার থেকেই তুলে আনা। ঠিক আছে, 2 দাগে যে অঙ্কটা আছে, দেখো বলছে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 1/7:1/4। এবার বলছে বছরের, অর্থাৎ এখানে 1 বছর ধরে নেবে, বছরের হচ্ছে লাভ হয়েছে 11,000 টাকা। লাভ হলে বলছে তাদের লভ্যাংশের অনুপাত কত। তোমাদেরকে একটা কথা আমি আগে বলি, মনে রাখবে কোনো ব্যবসায় যখন মূলধনের অনুপাত দেওয়া থাকবে না, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি লভ্যাংশের অনুপাত হয়। এবার এই যে অনুপাতটাকে, এই অনুপাতটাকে আমরা কিন্তু সরাসরি বলতে পারি, যেহেতু অঙ্কটাকে 2 নাম্বার দেওয়া হবে না, ওই জন্য কিন্তু আমাদের একটু অঙ্কটা করতে হবে। হ্যাঁ, করে দেখাতে হবে। প্রথমে আমরা লিখব যে এ ও বি এর মূলধনের অনুপাত।
অনুপাত হচ্ছে কত, এই 1/7:1/4। মনে রাখবে অনুপাত মানে কিন্তু ভাগ, ঠিক আছে। এবার আমরা এই অনুপাতকে একটু চেঞ্জ করব। কি করব, এই 4টা এখানে 1-এর সঙ্গে গুণ করব, প্রথমে 4 হবে, আর এই 7টা 1-এর সঙ্গে গুণ করব, করলে হয়ে যাবে আমাদের 7। তার মানে এই 4:7 হচ্ছে আমাদের কিন্তু তাদের মূলধনের অনুপাত। মনে রাখবে এটাই কিন্তু লভ্যাংশের অনুপাত আসবে, এটাই উত্তর হবে, ঠিক আছে। কিন্তু এই যেহেতু অঙ্কটাকে আমাদেরকে করে দেখাতে হবে, ওই জন্য কিন্তু আমরা একটু করব অঙ্কটা। বলছে বছরের 11,000 টাকা যখন লাভ হয়েছে তখন আমাদেরকে এ কত পাবে। অতএব এ এর লভ্যাংশ হবে কত, এর যে লভ্যাংশ হবে সেটা হচ্ছে আমাদের 11,000 টাকা ইন্টু এই এর আনুপাতিক ভাগার, সেটা হচ্ছে 4/2 যোগফলটাকে নিচে পাঠাতে হয় এত টাকা। একদম সহজ, জাস্ট তোমাদেরকে একটু দেখো, এখানে কাটাকুটি করলে দেখো এখানে 1000 আসছে, তার মানে 4000 টাকা কে পাবে, এ পাবে। আচ্ছা চলো, বি এর লভ্যাংশ কত হবে, বি এর লভ্যাংশ হয়ে যাবে সেই একই গল্প হবে, এখানে 11,000 ইন্টু, এবার হচ্ছে 7/11। দেখো এই ছোট্ট জায়গাগুলো যদি তোমরা একটু জেনে যাও না, তোমাদের অঙ্কগুলো করে আসতে পারবে অ্যাটলিস্ট। হ্যাঁ, তাহলে 7,000 টাকা। এখন এই যে 7,000 টাকা হলো, তাহলে আমরা বলতে পারি অতএব এ ও বি এর লভ্যাংশের অনুপাত কি হবে বলতো, প্রথমে 4,000, তারপরে হয়ে যাচ্ছে 7,000। ওকে, এবার দেখো দুই পাশে 0 0 কেটে যাচ্ছে, 3টে করে 0 কেটে যাচ্ছে, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে আমার 4:7। দেখো আমি তোমাদেরকে সবার প্রথমেই বলেছিলাম যে এটাই কিন্তু উত্তর দাঁড়াবে, তাই আছে। এই অঙ্কটা করে আসবে, তোমাদেরকে 2 নাম্বার দেওয়া হবে, বেশি সময় লাগবে না, জাস্ট তোমাদেরকে তথ্যগুলো জানলেই কিন্তু অঙ্কটা করে আসতে পারবে। চলো আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে সেটা দেখব। পরের প্রশ্ন বিখ্যাত অঙ্ক, এই অঙ্কটা অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসছে, ঠিক আছে। ax² + bx + c = 0 হলে সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2b² = 9ac। এই 2b² = 9ac এই অঙ্কটা কিন্তু ভীষণ পরিমাণে আসে, ঠিক আছে। এখানে একটা শর্ত দেওয়া থাকে, যেটা হচ্ছে a ≠ 0। এই a ≠ 0 কেন দেওয়া থাকে জানো, কারণ হচ্ছে এ যদি 0 হয়ে যায় তখন আর দ্বিঘাত সমীকরণ থাকে না। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের শর্ত। একটা দ্বিঘাত সমীকরণের শর্ত হচ্ছে এর মানটা, অর্থাৎ এই প্রথমে যেটা থাকে এটা যেন 0 না হয়। তোমরা আমাদের কিন্তু এর পরবর্তী ক্লাসে অর্থাৎ 11 এবং 12-এ যদি অঙ্ক করতে চাও, তার জন্য কিন্তু আমরা এই চ্যানেলটাতে তোমাদের কিন্তু ধরে ধরে অঙ্কগুলো করাই। ম্যাথটা 11-12-এর ম্যাথ একটু আলাদা, তো সেখানে তোমাদের যে সমস্ত জায়গাগুলো তোমাদের সুবিধা হবে সেইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে কিন্তু তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে। এর পরবর্তী যখন ক্লাস হবে তখন কিন্তু আমরা ওখানে কিন্তু লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করব, ওকে। এবং এছাড়া যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাদের অফলাইন এবং অনলাইনের পড়ানোর জন্য 8348817027 এই নাম্বারটাতে একটু কন্ট্যাক্ট করে নেবে। আমরা কিন্তু অফলাইনে এবং অনলাইনে ম্যাথটাকে ধরে ধরে কিন্তু ক্লাস করাই, ওকে। চলো এবার এই অঙ্কটা দেখো আমরা কিভাবে করব, খুব ভালোভাবে দেখো, আমি তোমাদের জন্য একদম সুন্দর করে রেখেছি। সবার প্রথমে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের দুটো বীজ আমরা ধরে নেব। মনে করছি একটি বীজ হচ্ছে আলফা, তাহলে অপর বীজটি কি হবে, আমি অপর বীজটি যেহেতু একটি বীজ অপরটি দ্বিগুণ, তাহলে অপর বীজটি হবে 2 আলফা, রাইট। চলে এসো, এবারে আমাদেরকে দেখতে হবে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি মানে কি, আলফা প্লাস 2 আলফা, সেটা কি হয় -b/a। আর একটা হচ্ছে বীজদ্বয়ের গুণফলটা করবে, সেটা পরে। এবার দেখো এই আলফা 2 আলফাটা হচ্ছে 3 আলফা, এইটার মান হচ্ছে -b/a। এবার আমি কি করছি, এখানে পরের লাইনে বাদ দিয়ে বলছি আলফা = -b/3a, কারণ এখানে 3টা নিচে পাঠিয়ে দিলাম, এটাকে আমরা একটা নম্বর দিয়ে রাখতে পারি, এইভাবে থাকলো। এবার চলে এসো আমাদের পরবর্তী কাজে। বীজদ্বয়ের গুণফল সেটা হচ্ছে কি, আলফা আর একটা 2 আলফা তাদের গুণ করলে হয় c/a। এই সমীকরণ থেকে পাবো c/a, ওকে। এবার হচ্ছে এখানে দেখো 2 আলফা² হয়ে যাচ্ছে, 2 আলফা² = c/a হলো। এবার দেখো আলফার মানটা কিন্তু আমরা এখানে জানি কি, -b/3, আমরা এখানে গিয়ে বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু এই আলফার পরিবর্তে এই মানটা বসাবো, ওকে।
এই মানটা এই জায়গায় দেখো আলফার পরিবর্তে বসাচ্ছে এই যে, তাহলে এ স্কোয়ার আছে আলফার, তাই স্কোয়ার দিলাম, তাহলে হচ্ছে মাইনাস বি বাই 3a। এবার আমরা কি করবো, স্কোয়ারটাকে দুপাশেই দিয়ে দেবো, মানে উপরে দেবো নিচে দেবো, তাহলে হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকালস টু সি বাই এ। এবার আমরা চাইলে এইখানে একটা এ আর এখানে একটা এ কিন্তু কেটে ফেলতে পারি, যেহেতু কেন কাটতে পারি এটা পাশে বলা উচিত, যেহেতু আমাদের দেওয়া রয়েছে এ নট ইকালস টু 0, এইটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে বলে আমরা এখানে কাটতে পারি। তার মানে আমাদের এবার কোনাকুনি যদি আমরা গুণ করি, দেখো উপরে 2b স্কোয়ার হচ্ছে আর এদিকে 9a একটা পড়ে আছে আর এখানে c, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে 9ac, তাহলে 2b স্কোয়ার ইকালস টু 9ac। মনে রাখবে এই অঙ্কটা কোনো কোনো ক্ষেত্রে 3 নাম্বারও দেওয়া হয়, আবার কখনো 2 নম্বরও দেওয়া হয়। তোমাদের মানে প্রশ্ন যখন যেভাবে আসবে কিন্তু অঙ্কটা এইভাবেই করতে হবে, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে এর পরবর্তী যখনই আমি ক্লাস করব তোমাদের সামনে অটোমেটিক চলে যাবে, তখন আর খুঁজতে হবে না, ঠিক আছে? ওই জন্য একটা লাইক করো এবং একটা তোমরা যে সাবস্ক্রাইব, লাল রঙের যে সাবস্ক্রাইব আছে ওখানে সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে দেখবে পরবর্তী ক্লাস তোমাদের সামনে অটোমেটিক চলে আসছে। নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, ওকে? নেক্সট পরের অঙ্ক হচ্ছে, বলছে এক্স প্রপোর্শনাল টু বা সমানুপাতি ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু বা সমানুপাতি জেড আর জেড সমানুপাতি এক্স হলে দেখাও যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে যে সম্পর্ক হচ্ছে তারা ধ্রুবক, এটা আমাদের দেখাতে হবে। তো এখন তিনটে পার্টে আমি ভাগ করে নেব। কি, আমরা সলিউশনটা দেখি, একদম সহজ। এই সমস্ত জায়গাগুলো তোমাদের কিন্তু খুব চাপ হবে না যদি তোমরা আমার প্রতিনিয়ত ক্লাসগুলো করো, তোমাদের 2 নাম্বারটা আমি কভার করে দেবো। দেখো বাকি অঙ্কগুলো তো তোমরা প্রত্যেকে বই থেকে কমপ্লিট পেয়ে যাচ্ছ, কিন্তু 2 নাম্বারের জন্য অনেকের কিন্তু চাপ হয়ে যায়। তো এখানে সবার প্রথমে আমি এই সমানুপাতিটাকে তোলার জন্য একটা ধ্রুবক লাগে, সেটা হচ্ছে k1 বললাম y। তার পরেরটা আমরা পরের লাইনে বাদ দিয়ে বলছি y ইজ ইকালস টু k2z হলো, আর এখানে z ইজ ইকালস টু হচ্ছে k3x। অবশ্যই তোমাকে একটা কথা বলতে হবে যে k1 k2 k3 প্রত্যেকে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এই কথাটা একটু বলে দেওয়া দরকার, নইলে নাম্বার অনেক সময় কাটা যেতে পারে, ঠিক আছে? এই কথাটা কিন্তু একটু বলে দিতে হবে। তো চলো এবার আমাদেরকে এটা 1 নম্বর হিসেবে ভাবছি, এটা 2 নম্বর হিসেবে ভাবছি, আর এটা 3 নম্বর হিসেবে ভাবছি, ওকে? এবার দেখো আমরা যদি এই 1 2 আর 3 যদি গুণ করি, জাস্ট যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি দাঁড়াবে? দেখো এ পাশে হচ্ছে এক্স ওয়াই জেড, কারণ এইগুলো গুণ হচ্ছে, প্রথমের এই সাইডের গুলো গুণ হয়ে যাচ্ছে, আর ওই পাশে দাঁড়াচ্ছে কি k1 y ইন্টু k2 z। এবার ইন্টু দিয়ে আমরা বলতে পারি k3x, ওকে? এবার দেখো পরের লাইনে আমরা বা দিয়ে এখানে এই যে দেখাও যে এই কথাটা কেটে দাও, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে যা সম্পর্ক বলছে, তাহলে আমাদের এক্স ওয়াই জেড এইটা হচ্ছে আমাদের k1 k2 আর k3 এক্স ওয়াই জেড। মনে রাখবে দুই পাশে আমরা একটা কাজ করতে পারি যে k1 k2 k3 এইটা সমান এক্স ওয়াই জেড, আর এই এক্স ওয়াই জেডটাকে আমরা নিচেই পাঠিয়ে দিলাম, দিয়ে দেখো কাটাকুটি হয়ে গিয়ে 1। অতএব আমরা বলতে পারি যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে যে সম্পর্ক হচ্ছে তাদের গুণফলের মান হবে 1। তার মানে এই k1 k2 k3 এইটার মান হচ্ছে 1। এই যে এটা তোমরা এরকম উত্তর লিখে এরকম বক্স করেও আসবে, যাতে টিচার এই জায়গাটায় ফোকাস করতে পারে যে হ্যাঁ ঠিক আছে। তো এটা 2 নম্বর তোমাদেরকে কিন্তু দেওয়া হবে, ওকে? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখতে থাকো এবং আগে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে সেই সমস্ত ক্লাসগুলো দেখতে থাকো, আগের ক্লাসগুলো দেখে আসো প্রত্যেকে, হ্যাঁ? সব চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা ক্লাস দিচ্ছি এবং সাজেশন ধরে তোমাদেরকে কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে। 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 8 সেমি। বলছে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি সবার প্রথমে একটা বৃত্ত আঁকি। মনে করো একটা বৃত্ত আমি এঁকে নিলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওকে? এবার বলছে 17 সেমি কি ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে বৃত্তের যে ব্যাসার্ধ হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে কত, 17 সেন্টিমিটার। এখন বলছে বৃত্তের একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 8, তার মানে একটা জ্যা আছে, মনে করো সেই জ্যাটা হচ্ছে এরকম। এবার এর কেন্দ্র থেকে দূরত্ব মানে এটা এরকম, আচ্ছা একটু বেঁকে যাচ্ছে,
দূরত্ব মানে লম্ব দূরত্ব, সবসময় এটা মনে রাখবে, দূরত্ব হচ্ছে লম্ব, অর্থাৎ এটার উপরে লম্ব অঙ্কন করতে হবে, মানে এরকম পজিশনে যাবে। ওকে, তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার আমরা কি করব, এই যে জ্যা আছে এটাকে আমি এ নাম দিলাম, এটাকে আমি বি নাম দিলাম, আর বৃত্তের কেন্দ্র সেটাকে আমি ও নাম দিলাম। ঠিক আছে, এবারে আমি এই ও আর বি কি করছি, যুক্ত করে দিচ্ছি। দেখো আমরা সলিউশনটা কি, তবে তোমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে না অবশ্যই তোমরা ছবিটা কিন্তু আঁকবে। হ্যাঁ, ছবিটা কিন্তু আঁকবে। মনে করি বা ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, সেটা আমরা ব্যাসার্ধটাকে ওবি বলতে পারি। এখন এই ওবি হচ্ছে কত বলতো, 17 সেন্টিমিটার। ওকে, তার মানে এই ওবিটা হচ্ছে 17 সেন্টিমিটার। খেয়াল করো, আর যেখানে ছেদ করেছে তার নাম দিলাম ডি, এবং এবি হলো জ্যা। ঠিক আছে, এবি হলো জ্যা। এই জ্যাটার দৈর্ঘ্য আমরা জানি না, আমাদেরকে জ্যাটার দৈর্ঘ্য বার করতে হবে। এবি হলো জ্যা, এবং ওডি, ওডি হলো, তার আগে একটা কথা বলা দরকার, ওডি পারপেন্ডিকুলার লম্ব মানে এবি, এবং যেখানে দেওয়া রয়েছে ওডি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে কি আমি বলতে পারি যে যেহেতু লম্ব মানে এইটা 90 ডিগ্রি কোণ, তার মানে কি আমরা বলতে পারি না যে ত্রিভুজ, বা এটা আগে বলি অ্যাঙ্গেল ও ডিবি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি বলতে পারছি অতএব ত্রিভুজ ও ডিবি থেকে আমরা পাবো কি, পাবো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে হবে? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ, তার মানে সমকোণী ত্রিভুজের বিপরীতে থাকে অতিভুজ, তার মানে হচ্ছে ও বি তার স্কোয়ার ইজ ইকালস টু ওডি তার স্কোয়ার প্লাস ডিবি তার স্কোয়ার। হলো, এবার আমাদের দেখো এখানে ওবির মান আমরা জানি, তাহলে এটা 17 আমি লিখে দিতে পাচ্ছি। আচ্ছা, ওডিটা তাও জানি, সেটা হচ্ছে কত বলতো, 8 সেমি, তাহলে তাকে ঘিরে স্কোয়ার, সেন্টিমিটার এখানে দিতে হবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডিবি, এই ডিবিটা আমরা জানি না, এই ডিবিটা আমরা বার করব। হয়তো বলতে পারো যে আমরা তো পুরো যেটা বার করব। দেখো অ্যাকচুয়ালি এই যে ডিবি আর এডি এই দুজন কিন্তু একই হয়, মানে এইটা যতটা এটাও ততটা। তার কারণ হচ্ছে জ্যাটির উপরে যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় তবে জ্যাটি কিন্তু সমদ্বিখণ্ডিত করে। তোমাদের উপপাদ্য ছিল, দেখবে সেই 32-33 নম্বর যে উপপাদ্য, সেইখানে কিন্তু সেই উপপাদ্যটা এখানে কিন্তু কাজ করবে। তো আগে আমরা সবার প্রথমে ডিবিটা বার করে নিই, নিয়ে তার দ্বিগুণ করে দেবো, পুরো এবিটা পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে 289 ইজ ইকালস টু 64 প্লাস ডিবি তার স্কোয়ার। চলো এর পরের লাইনে এখানে ক্যালকুলেশন করছি। তাহলে পরের লাইনে আমরা একটা কাজ করি, এই 64টাকে এপাশে পাঠাই, তো হচ্ছে 289 মাইনাস হচ্ছে 64 ইজ ইকালস টু ডিবি তার স্কোয়ার। এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 5, তারপর হচ্ছে আমাদের 225 ডিবি। তার মানে কি ডিবি স্কোয়ার যদি এটা হয় তাহলে ডিবির মান কত হবে? তার মানে ডি আর বি এই মানটা হবে √225, তাই না? তার মানে কি রুট করলে কত হচ্ছে 15। তার মানে এইটুকু অংশের মান কত হচ্ছে, এইটুকু অংশের মান পেলাম কত, 15। তার মানে পুরো এবি আমাদের বার করতে হবে। অতএব জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, 2 × 15, তার মানে সেটা কত হয়ে যাচ্ছে 30। এই 30 সেন্টিমিটার হচ্ছে ওই জ্যাটার দৈর্ঘ্য। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে করলাম, অঙ্কটা এইভাবে করে আসবে, তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে না। ঠিক আছে, একদম সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক 6 নম্বর অঙ্ক কি বলছে দেখো, একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, বলছে বিএ এবং ডিসি কে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল পি সিবি সমান অ্যাঙ্গেল পি এডি। তাহলে আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। ঠিক আছে, সবার প্রথমে একটা আমরা বৃত্ত অঙ্কন করলাম। দেখো তোমাদের এই পাশে দেখতে পাচ্ছ বৃত্ত। এবার আমরা যদি ধরি যে এইখানে একটা বিন্দু
আর এখানে একটা বিন্দু দিয়ে আমাদেরকে জ্যা টানতে হবে, মনে করো এটা একটা জ্যা। আবার এ পাশে মনে করো আরো একটা জ্যা আছে। এবার যেহেতু আমাদের এ বি আর সি ডি জ্যা, তাহলে আমাদেরকে নিশ্চয়ই এদেরকে নাম দিতে হবে। তবে খেয়াল করো, যেহেতু বি এ, তার মানে এই পাশেরটা কিন্তু আমাদের এ হয়ে যাবে, এ বি হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে এ, আর এখানে এটা হয়ে যাবে আমাদের ডি, আর এইটা হয়ে যাবে সি। তার কারণ হচ্ছে বি এ কে যেহেতু বাড়ানো হচ্ছে, বি থেকে এ কে বাড়াবে, তার মানে এইভাবে বাড়বে, ঠিক আছে। আবার দেখো ডিসি কে বর্ধিত করবে, মানে সি থেকে বাড়বে, তার মানে এদিকে বাড়বে। এরকম বাড়লে এক সময় গিয়ে এরকম জায়গায় গিয়ে ছেদ করবে, তাই না? তো যদি তাই হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে ওইটা। মোটামুটি এরকম একটা ছবি হবে। এবার আমাদেরকে যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে কোথায় বলো তো? এই জায়গায় ছেদ করছে, দুদিকে বেরিয়ে যাবে। এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এই পিসিবি, পিসিবি মানে এই যে কোণটা, এই যে এই কোণটা যা হবে, আর বলছে পিএডি, পিএডি মানে এই কোণটা বলতে চেয়েছে যে একই কোণ তৈরি করছে, এই দুটো কোণ একই কোণ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা সবার প্রথমে প্রমাণ করব কিভাবে। দেখো, প্রমাণ করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। আমি যদি এই দুটোকে জুড়ে দিই, কোনো আপত্তি আছে? আমি বি আর ডি জুড়ে দিলাম। যদি আমি জুড়ে দিই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই বি থেকে কিন্তু একটা লাইন এই জায়গায় যাচ্ছে, এই যে, আবার ডি থেকে একটা লাইন এইখানে আসে, তার মানে এখানে একটা কোণ তৈরি হচ্ছে। এইটা কিন্তু আমাদের সেই বৃত্তস্থ কোণ। আর এইখানে যদি কেন্দ্র থাকে, তাহলে এটার সঙ্গে যদি কেন্দ্র দিয়ে যদি আমি জুড়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্রস্থ কোণ। তার মানে এইখানে যে বৃত্তস্থ কোণ আছে, আবার দেখো এইখান থেকে এইখানে জুড়ে দিলাম, আর এইখান থেকে এখানে জুড়ে, তাহলে এটাও একটা কেন্দ্রস্থ, এই বৃত্তস্থ কোণ হলো। দুজনারই কেন্দ্রস্থ কোণ কিন্তু একই। তার মানে আমরা জানি যে এই দুটো যে বৃত্তস্থ কোণ হয়েছে, এরা কিন্তু সমান হয়। একটা কিন্তু তোমাদের প্রয়োগ ছিল, তো সেটা সমান হয়, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে পারছি এখন যে এই কোণটা যদি তোমার আলফা হয়, তাহলে এই কোণটাও কিন্তু নিঃসন্দেহে আলফা হবে, কারণ দুজনারই বৃত্তস্থ কোণ একই হবে। কেন্দ্রস্থ কোণ যেহেতু একই, তাহলে বৃত্তস্থ কোণ একই হবে। এবার যেহেতু এটা আলফা, তাহলে পুরো কোণটা কত? 180। তারপর নিশ্চয়ই বাকিটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। আবার এই কোণটা আলফা হলে এটা পুরোটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। দেখো, আমি কিন্তু এমনিই প্রমাণ করে ফেললাম। এবার তোমাদেরকে একটু লিখে করতে হবে, যেহেতু অঙ্কটা 2 নম্বর দেওয়া হবে। চলো আমরা লিখছি। সলিউশন দেখো, এখানে অ্যাঙ্গেল বিসি ডি ইজ ইকালস টু বিএডি, এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, মানে একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে সকল কোণ সমান হবে, সেটা একটা উপপাদ্য বা প্রয়োগ ছিল কিন্তু তোমাদের। এখন এইটা আমরা পরের লাইনে দেখো, এই যে আমি আলফা আলফা যেটা দিলাম, এইটাকেই বুঝিয়েছে এখানে, দেখো এটাকেই বুঝিয়েছে। তো এর পরবর্তী পার্টে যদি আমি যাই, তাহলে পিসিবি মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এটা, আমি এই যে লিখলাম 180 মাইনাস আলফা। আচ্ছা, পিএডি এটাও 180 ডিগ্রি মাইনাস এটা। এরা দুজন তো সমান, আগেই পেয়ে গেছে, এই যে আগেই পেয়ে গেছে, এরা দুজন সমান। যেহেতু এরা দুজন সমান, তাহলে আমরা কি করতে পারি? এই যে যেহেতু এটা সমান, তাহলে এটা এই দুজনের সমান হবে, ওখানে আমরা লিখে দিতে পারি। তাই যদি হয়, তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো অতএব অ্যাঙ্গেল পিসিবি সমান অ্যাঙ্গেল পিএডি, প্রমাণিত। ছোট্ট একটা অঙ্ক, ঠিক আছে, কোনো চাপেরই না, তোমরা জাস্ট একটু শিখে নাও, তাহলেই হবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তোমাদের যদি মনে হয় হাতে ধরে এর পরবর্তী ক্লাস 11 এবং 12 অঙ্ক করবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে। আমরা একদম প্রত্যেকটা অঙ্ক হাতে ধরে করাই। এবার হচ্ছে এবিসি ত্রিভুজের এবি বাহু দেওয়া রয়েছে, 7 নম্বর অঙ্ক। হ্যাঁ, সেটা কি? 2a - 1 সেমি। আবার এসি বাহু দেওয়া রয়েছে 2√2a সেমি, এবং বিসি বাহুটা সেটাও দেওয়া রয়েছে। তাহলে এ কোণের মান কত? মনে রাখবে, যদি এই সমস্ত কোনো অঙ্ক আসে, তাহলে মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে এর উত্তর হয় 90 ডিগ্রি, বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি এখন তো জানি না, আমি আমার মতন করে আমি অঙ্কটা করছি। মনে করছি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটাকে জাস্ট এইভাবে আঁকছি। সবার প্রথমে এখানে বলছে বিসি বাহু, আমি এই নিচেরটাকে বিসি বলছি কারণ এটা আমার মনে হচ্ছে বড়, তাই এটাকে আমি লিখছি 2a + 1। আচ্ছা, এরপরে হচ্ছে এবি, আমি এইটা এ নাম দিলে এই পার্টটা হয়ে যাবে এবি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2a - 1, সব সেন্টিমিটার আছে। আর এসি হচ্ছে
2√2a। ঠিক আছে, এবার এর ভিতরে আমাদের বার করতে বলছে এ কোণের মান কত, মানে এই কোণটা কত মান আমাকে বার করতে হচ্ছে, জিজ্ঞাসা করেছে। দেখো এবার আমাদেরকে সলিউশনটা কিভাবে করতে হবে, দেখো আমরা একটা কাজ করি, সবার প্রথমে আমরা একটু টেস্ট করি। কিভাবে করব, যে সবচেয়ে বড় যে বাহুটা আছে, এই বিসি যে বাহুটা আছে, এই বিসি বাহুকে আমরা স্কোয়ার করছি, করে কি দেখি কি আসে। তার মানে 2a+1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হয়ে যাচ্ছে। যদি আমি এটাকে ভেঙে নিই তাহলে হচ্ছে আমাদের 2a তাকে স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1+1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 4a স্কোয়ার প্লাস 4a+1। এই পর্যন্ত থাক। এবার তুমি এর পরবর্তী কাজে আরেকটা কাজ করো, সেটা হচ্ছে এ বি তাকে স্কোয়ার করো আর এ সি তাকে স্কোয়ার করো। তাহলে দুজনকে স্কোয়ার করে যোগ করছি এবার। হ্যাঁ, কেন করছি বুঝতে পারবে। তো এখানে হচ্ছে 2a-1 তাকে ঘিরে দিয়ে যদি আমরা স্কোয়ার লিখি, আরেকটা হচ্ছে 2√2a তাকে ঘিরে দিয়েও স্কোয়ার। তাহলে প্রথমটা ফর্মুলায় পড়বে, এই একই জিনিস দাঁড়াবে। আমি একেবারে করছি 4a-4a+1, এই যে এইটা এই লিখলাম এখানে। হ্যাঁ, এই ফর্মুলাটাই হবে, জাস্ট একটা মাইনাস হবে। আর এখানে হয়ে যাচ্ছে, দেখো এখানে 2 এর স্কোয়ার করলে 4, আর এখান থেকে একটা 2 বাইরে আসবে, তার মানে 8 হয়ে যাবে, 8a। এবারে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো পাচ্ছি আমি 4a² আর এখানে -4a আর 8a একেবারে যোগ করে কিন্তু হয়ে যাবে 4a+1। খেয়াল করে দেখো এই যে পার্টটা এসেছিল উপরে আর এখানে যেটা এসছে দুজন কিন্তু সমান। তার মানে কি আমি বলতে পারি না যে অতএব bc² এইটা সমান ab তার স্কোয়ার প্লাস ac তার স্কোয়ার। তার মানে এটা কিন্তু তোমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা একটা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করলো। যদি পিথাগোরাসের উপপাদ্য সিদ্ধ হয় তখন কিন্তু আমরা বলতে পারি যে এই বিসি বাহু যেখানে তার স্কোয়ার হয়েছিল এর বিপরীত যে কোণটা আসে সেটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য ছিল। ঠিক আছে, এই তত্ত্বটা দিয়ে আমরা বলতে পারি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা কিন্তু এই বিসি বাহুর বিপরীত যে কোণ আছে এই কোণটা কিন্তু আমরা ইজিলি বলতে পারবো 90 ডিগ্রি। ওকে, এটা জাস্ট পিথাগোরাসের বিপরীত। অতএব আমরা অ্যাঙ্গেল এ যে কোণের মানটা আমাদের বার করতে দিয়েছে এটা কিন্তু 90 ডিগ্রি। অনেক সময় আমি দেখেছি এই অঙ্ক 1 নম্বরও দেয়, কিন্তু 2 নম্বর দেওয়াটা জরুরি, কারণ এটা একটু ক্যালকুলেশন করে দেখাতে যেহেতু হয়, তো সুতরাং এটা 2 নম্বর দেওয়া দরকার। তাহলে আমাদের 7 নম্বর অঙ্ক হলো। বলো কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও। তোমরা যখন এতক্ষণ ধরে তোমরা ক্লাস দেখছো সত্যি তোমাদের হয়তো ভালো লাগছে, এবং তোমাদের কেমন লাগছে তোমরা একটা ছোট্ট করে একটা কমেন্ট করো। দেখো নিচেই কমেন্ট করার জায়গা আছে, ওখানে কমেন্ট করো। আর তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা আমাদের যে ভিডিও যে টাইটেল আছে না তার উপর একবার টাচ করো, দেখো ডেসক্রিপশন বক্স খুলে যাবে, নিচেই দেখবে একদম শেষের দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। এর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে ধরে ধরে অঙ্ক করাবো, একদম বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করে দেবো। ঠিক আছে, যদি তোমরা মনে করো ক্লাস 11-এ আমার কাছে অফলাইনে বা অনলাইনে পড়বে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এই নাম্বারে। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে রেখো, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো কোথায় কি পড়ানো হয় না হয়, এবং অনলাইনেও পড়ানো হয়। তো সুতরাং তোমরা যোগাযোগটা রেখো। চলো পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা সবাই অনেকেই পারবে, জাস্ট একটু শিখে নাও। বলছে sec 5a = cosec a প্লাস 36 ডিগ্রি। এখন বলছে 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা সবার প্রথমে এই যেটা দেওয়া রয়েছে আমরা এটাকে তুলে নেব। হ্যাঁ, তার মানে sec 5a = cosec a প্লাস হচ্ছে 36 ডিগ্রি। আমাদেরকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আমরা এই সেকটাকে কোসেকে কনভার্ট করে নেব। এমনি এমনি কনভার্ট হবে না, এটাকে তুমি কোসেক লিখবে, লিখে তোমাকে ভিতরে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভিতরে লিখতে হবে 90 - 5a। খেয়াল রেখো, আর কখনোই এই 90 থেকে 5 বিয়োগ করবে না, কারণ এটা 5a একটা টার্ম, এখানে এইভাবে বিয়োগ হয় না। অনেকে এই বিয়োগ করে ফেলে 85a দেয় না, ওইটা করলেই তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। আমি যেটা বলছি এইভাবেই থাকবে। হ্যাঁ, এইভাবেই রেখে দেবে। এবার তুমি মনে মনে ভাববে এই কোসেক কিন্তু মনে মনে ভাবো যে নেই, কেটে গিয়েছে, কিন্তু কখনো কেটে দেবে না।
ঠিক আছে, এরকম ভাবে কেটে দেবে না, আই রিপিট, কাটবে না, কারণ কাটলে কিন্তু অনেক টিচার তোমাকে এই জায়গায় নাম্বার নাও দিতে পারে, কারণ এইভাবে কাটে না এরা। ঠিক আছে, এখানে পরের লাইনে তুমি একটা অতএব দিয়ে লিখে দাও, কোনো অসুবিধা নেই। 90 - 5, এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে মেকআপ করতে পারো, তোমাদের অঙ্কে কিন্তু 100 পাওয়া কোনো চাপেরই হবে না। কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ম্যাথে 100 পেয়েছে, প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে যারা 100 পেয়েছে। এই ছোট্ট ছোট্ট তারা ভুল করেনি, যদি ভুল করে সেই জায়গায় কিন্তু নাম্বার অনেক সময় কেটে দিতে পারে, হাফ নাম্বার কেটে নিল। কোসেক কোসেক কখনো কাটবে না। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কিভাবে অঙ্কগুলো করলে তোমাদের নাম্বার কাটা যাবে না, সেই জায়গাগুলো তোমাদেরকে ধরিয়ে দেবো। ওই জন্য বলি তোমাদের আগে আমরা যে সমস্ত ক্লাস করেছি সমস্ত ক্লাসগুলো একবার দেখে আসো, কাজে দেবে। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে, সংখ্যা মানে ডিগ্রিগুলোকে ওপাশে পাঠাও আর এ ওয়ালাগুলোকে এক পাশে নিয়ে আসো। তার মানে আমি ওই পাশে পাচ্ছি 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, আমি এই পাশে পাচ্ছি -6a, আর যেহেতু 90 থেকে আমাকে 36 বিয়োগ করতে হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 4, হাতে 1 থাকছে, তাহলে 4 মানে 54। এখানে অবশ্যই মাইনাস, কারণ বড়টা মাইনাস। তাই এবার তুমি এই মাইনাস মাইনাস কাটতে পারো, অসুবিধা নেই। তার মানে এ যে মানটা হবে 6 দিয়ে ভাগ হবে, তার মানে 6 9 54, তার মানে এর যে মানটা হচ্ছে 9, অর্থাৎ 9 বা 9 ডিগ্রি। তার মানে এর মানটা কিন্তু আমাদের বার করতে বলেছে। তুমি চিন্তা করো, এইটা হচ্ছে প্রশ্নের লাইন, তারপরে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন, এইটুকু অঙ্ক করে তুমি 2 নাম্বার পাবে। আমার মনে হয় যদি তোমাদের প্র্যাকটিস থাকে আর কমন পেয়ে যাও, এইটা করতে খুব বেশি হলে 1 মিনিট টাইম লাগবে, তাও অনেক সময় লাগবে না। ওই জন্য তোমাদেরকে প্র্যাকটিসটা করো, শেষ টাইমে চলে এসছো, ঠিক আছে, প্র্যাকটিসটা করো। এবং আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো রাখো, আমরা তোমাদেরকে প্র্যাকটিসও করিয়ে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা অঙ্ক করাই, আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। চলো, এর পরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন। বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ হচ্ছে π/2, তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি 3 নম্বর করে দেওয়া হয়, কিন্তু যেহেতু তোমাদের 2 নম্বর দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আর কিছু করার নেই। তো চলো, একটা ত্রিভুজ আছে, হ্যাঁ, একটা ত্রিভুজ আছে, মনে করো এই সেই ত্রিভুজটা আমি আঁকলাম, এই যে। এবার একটা হচ্ছে π/2, এই π/2টাকে আমাকে কনভার্ট করে নিতে হবে ডিগ্রিতে। এটা যেহেতু বৃত্তীয় মানে আছে, এদেরকে আমাকে ষষ্ঠিক মানে কনভার্ট করে নিতে হবে, নিলে হচ্ছে এটা 90 ডিগ্রি হয়। কিভাবে করলাম, এই পাই মানে তুমি 180 ডিগ্রি ধরে নিতে পারো, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে 65 ডিগ্রি, মানে এইটাকে আমি 65 হিসেবে ধরে নিলাম। তার মানে তুমি এই কোণটা যদি কোনো ভাবে বার করতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। চলো সলিউশনটা আগে দেখে নেব। সলিউশন সবার প্রথমে ধরে নিচ্ছি, ধরি বা মনে করি যে তৃতীয় কোণটি, ত্রিভুজের যে তৃতীয় কোণ, সেই তৃতীয় কোণটি হচ্ছে, আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে, এটাকে আমি জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে এটাকে আমি এক্স হিসেবে ধরে নিচ্ছি। এবার চলো, এবং এর সঙ্গে আর একটা কাজ করে নিতে হবে, এবং π/2 এইটা মানে হচ্ছে 90 ডিগ্রি, এটাকে আমরা কনভার্ট করে নিলাম। তাহলে অতএব আমরা কি জানি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কি জানি, যদি এদেরকে নামকরণ করি, এদেরকে প্রত্যেককে যদি নামকরণ করি, তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এর মান কত হবে, 180 ডিগ্রি হবে না? তাহলে অ্যাঙ্গেল এ মানে 90 জানি, চলো। আচ্ছা, অ্যাঙ্গেল বি মানে কত, 65, আর অ্যাঙ্গেল সিটা এক্স, এটা 180 ডিগ্রি। চলো 90 ওপাশে পাঠাও, সবগুলোকে ওপাশে পাঠিয়ে দিই। তাহলে 90 আর এখানে হচ্ছে যোগ করে নাও আগে, তাহলে 9 আর 6 15, মানে 155। তাহলে 180 থেকে তুমি জাস্ট 155 বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে কত আসছে, প্রথমে হচ্ছে এখানে 5, হাতে থাকছে আমাদের 1, তাহলে হয়ে যাচ্ছে 25, তার মানে 25 ডিগ্রি। অন্য যে কোণটি হবে সেটা কিন্তু আমরা পাচ্ছি 25 ডিগ্রি। এবার আমাদেরকে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান মনে রাখবে, এই ষষ্ঠিক মান মানে এই ডিগ্রিতে যেটা রয়েছে এটাই হচ্ছে ষষ্ঠিক মান, ঠিক আছে। তার মানে আমরা একেবারে লিখতে পারি, অতএব দিয়ে আমি এখানে লিখছি, অতএব তৃতীয় কোণের যে ষষ্ঠিক মান, তৃতীয় কোণের ষষ্ঠিক মান, তৃতীয় কোণের যে ষষ্ঠিক মান হবে সেটা হচ্ছে 25 ডিগ্রি। এবার বৃত্তীয় মান কি হবে, এবং বৃত্তীয় মান
বৃত্তীয় মান হবে, এই বৃত্তীয় মান হবে ওই 25 ডিগ্রিটাকে আমাকে লিখতে হবে পাই বাই 180 দিয়ে এটা কাটাকুটি করতে হবে। এটাকে যদি 5 দিয়ে কাটি 5 হয়, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 536 নাকি? হ্যাঁ, তার মানে উপরে হয়ে যাচ্ছে 5 পাই বাই 36। এটাই কিন্তু আমাদের থাকছে নাকি? আছে, মনে হচ্ছে এটাই হবে, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন ঠিকই আছে। চলো 9 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। এটাও খুব ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু আমি ভীষণ আসতে দেখেছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। আমি এইটুকুর মানে আগে বুঝবো, সলিউশনটা লিখে আগে। হ্যাঁ, সলিউশন দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু, এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, তার মানে আমি একটা শঙ্কু তোমাকে আগে আঁকি। যদি আমি একটা শঙ্কু আঁকি, অনেকটা এমন দেখতে হয় শঙ্কু, টোপর টোপর, এবং এটা সলিড, মানে সলিড বলতে হচ্ছে নিরেট। আচ্ছা, বাইরে চলে গিয়েছে, ওটা একটু মুছে দিই। যাই হোক, এমন একটা হবে। হ্যাঁ, তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন এই শঙ্কুর এই যে উচ্চতা একটু বেঁকে গিয়েছে, তো শঙ্কুর যে উচ্চতাটা হবে সেটাকে আমাদের একটু ধরে নিতে হবে। মনে করো এরকম ভাবে এর উচ্চতাটা হচ্ছে এটা, এইটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, আর এর ভূমিতলের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমরা আর ধরে নিচ্ছি। যদি তোমার নামকরণ করতে, এটা ও নাম দাও, এটা এ নাম দাও, এটা বি নাম দাও, আর এটা হচ্ছে ডি নাম দিয়ে দাও। এখন এবার চলে এসো অঙ্কে। শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তার মানে নিশ্চয়ই শঙ্কুর আয়তন লাগবে আর পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে। এবার শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন জানো? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। অনেকে তোমরা এইটা মনে রাখতে পারো না, তোমাদেরকে আমি বলি চোঙের আয়তনটা মনে রাখবে। এরকম চোঙ আছে, এই চোঙের যে আয়তন হবে তার 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে শঙ্কুর আয়তন। চোঙের কত? চোঙের হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর বেলা জাস্ট এখানে একটা 1/3 হয়ে যাবে। ওকে, তাই লিখেছি। দেখো, এইটা সমান হবে কার সঙ্গে? পার্শ্বতল। এই পার্শ্বতল মানে কারা? এই শঙ্কুর যে চারপাশে, মানে যে বাইরে যে এরকম এরকম যে কোনাকুনি আছে, এরকম যে চারিদিকে এই জায়গাগুলোর যে ক্ষেত্রফলটা, মানে টোপরের উপরে যে জায়গাগুলো থাকে, নিচেই না কিন্তু। হ্যাঁ, পার্শ্বতল মানে সেটা বোঝাই। এটা কিন্তু নিচেরটা হচ্ছে তোমার ভূমিতল বা সমতল, এটা পার্শ্বতল হচ্ছে বা বক্রতলও বলতে পারো। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এবার এল কি? মনে রাখবে, এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, এটাকে এল বলা হয়। তবে তোমাদেরকে এইগুলো লেখা উচিত, যে ধরি, আগে একটু ধরে নিতে হবে। ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক। ও, এখানে দেওয়া রয়েছে, সুতরাং ব্যাসার্ধ আর একক ধরতে হবে না, উচ্চতা দেওয়া, শুধু তির্যক উচ্চতাটা ধরো। শঙ্কুর তির্যক উচ্চতাটা যেহেতু দেওয়া নেই, শুধু ওইটুকু ধরলেই হবে, যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ধরার দরকার নেই। হ্যাঁ, শঙ্কুর যে তির্যক উচ্চতা সেটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা হচ্ছে এল একক। এইটা ধরে নাও, আর কিছু ধরতে হবে না। এবারে এই ফর্মুলা হচ্ছে এটা সমান হবে, তার মানে আমি দুপাশে দেখো পাই কিন্তু কেটে দিতে পাচ্ছি, এবং আরও একটা জিনিস কাটা যাচ্ছে, এদিকে একটা আর রয়েছে, এদিকে একটা আর স্কোয়ার রয়েছে, তাহলে একটা আর এখানে পড়ে থাকছে, আর এখানে একটা আর কেটে যাচ্ছে। তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে কি? এ পাশে হচ্ছে আর এইচ বাই 3, আর ওই পাশে দাঁড়াচ্ছে এল। তবে এখানে একটা কথা বলা উচিত, যে আর নট ইকালস টু 0, কারণ কাটছি যখন লিখে দেওয়া উচিত, এই জায়গাগুলো তোমাদেরকে কিন্তু বলা উচিত। তাহলে দেখবে টিচার কিন্তু, যিনি খাতা দেখবেন, তিনি তোমাদের উপরে খুশি হবে। তাহলে এখানে এইটা আর এইচ, এইটা সমান সমান 3l। এবার আমরা কি করছি? দুই পাশে বর্গ করছি। কেন বর্গ করতে হবে সেটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি। যদি এটা আমি বর্গ করি, এরকম দাঁড়ায় না? তার মানে কি দাঁড়াবে? আর স্কোয়ার এইচ স্কোয়ার, এইটার মান হচ্ছে 9l স্কোয়ার। এখন এই এল স্কোয়ার, এইটা আমাদেরকে এবার বুঝতে হবে। মনে রাখো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। তার মানে এই ওডিবি একটা সমকোণী ত্রিভুজ, তার মানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে।
তার মানে ও ত্রিভুজ ও ডি বি থেকে পাবো। আবার কি পাবো, এখান থেকে পাই হচ্ছে ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার, এর আগেই তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য বলছিলাম, প্লাস ডিবি স্কোয়ার। তার মানে ও ওবি যেটা ছিল সেটা এল, তার স্কোয়ার করলাম, ওডি এটা এইচ তার স্কোয়ার, আর এটা হচ্ছে আর স্কোয়ার। তার মানে যেখানে এল স্কোয়ার থাকবে সেখানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বসানো যাবে। তার মানে এই এল স্কোয়ারটাকে আমি তাড়িয়ে বসাবো। তার মানে এইচ স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর আগে একটা 9 ছিল। ক্লিয়ার? চলো এবার আমি এর উপরটা একটু ক্লিন করে উপরে করছি। হ্যাঁ, উপরটা একটু ক্লিন করে নিয়ে এখানে করে দিচ্ছি। দুটো করে পেজ নিয়ে রাখলে ভালো হয়, কিন্তু 2 নম্বরের অঙ্ক বলে একটা পেজে করে দিই। তো এবার এই লাইনের পরের থেকে তোমরা কিন্তু খাতায় পরপর করবে। হ্যাঁ, আমার মতন আবার উপরে আসার দরকার নেই। কি করতে হবে, এবারে আমরা এটাকে এরম ভাবে কাজ করব। এখানে এইচ স্কোয়ার আর স্কোয়ার রয়েছে, তো এটাকে আমি লিখছি, পরের লাইনে বাদ দিয়ে লিখছি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার নিচেই এটাকে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে হয়ে যাচ্ছে এইচ বা আর স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা সমান সমান 1/9 হবে। এই লাইনটা একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, কিভাবে লিখলাম দেখো। প্রথমে এখানে দেখো এইটা কি করেছি, এইটার নিচেই এইটাকে পাঠিয়ে দিয়েছি, এই যে এইচ স্কোয়ার আর স্কোয়ার যেটা ছিল এটা পাঠিয়ে দিয়েছি, আর এই 9টাকে এর নিচে পাঠিয়ে দিচ্ছি। তখন এর নিচে কিছু নেই, মানে 1 থাকবে, তাই এই 1/9। তোমার যদি মনে হয় যে কিভাবে হলো, তুমি একটা কাজ করো না, এই কোনাকুনি গুণ করো, দেখো আবার আগের লাইনটা তুমি ফিরে পেয়ে যাচ্ছ, এই যে আগের লাইনে আবার ফিরে আসতে পারবে। ওকে, যাই হোক, এইভাবে বুঝে রাখতে পারো। এগুলো আমি কেটে দিচ্ছি। চলো, তার মানে এবার আমাদেরকে কি করতে হবে, জাস্ট পরের লাইনে বা দিয়ে আমরা এবার ছাড়িয়ে দেবো, ডিস্ট্রিবিউট করব। এটা যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে এইটা আমাদের দাঁড়াচ্ছে এরকম 1/9। দেখো একটা করে আর স্কোয়ার এখান থেকে কাটছে, আর এখানে এইচ স্কোয়ার কাটছে। তার মানে শেষমেশ আমি যেটা পাচ্ছি 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার সমান 1/9। দেখো প্রমাণে রয়েছে এইচটা আগে, কোনো অসুবিধা নেই, আমি আগে লিখে নেব। তার মানে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার হচ্ছে 1/9। তার মানে এই যে মানটা ছিল এটার মান হচ্ছে 1/9। কেউ শুধু উত্তর লিখে আসলে কিন্তু নাম্বার পাবে না, তোমাকে পুরোটাই করে দেখিয়ে দিতে হবে। ওকে, ক্লিয়ার হচ্ছে তো? চলো, 10 নম্বর অঙ্ক হলো, এরপরে হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11টা কি বলছে, একটি লম্ববৃত্তকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 50% হ্রাস করা হলো এবং উচ্চতা কি করা হয়েছে 50% বৃদ্ধি করা হলে চোঙের আয়তনের শতকরা পরিবর্তন কত হবে। আচ্ছা, একটা চোঙের আয়তন কি, আমরা একটু সলিউশনটা দেখি। ধরি লম্ব বৃত্তকার চোঙের ব্যাসার্ধ সমান আর একক। আচ্ছা, লম্ব বৃত্তকার চোঙের উচ্চতা সেটা হচ্ছে এইচ একক। এবার আমাদেরকে আয়তন বার করতে হবে। তার মানে আয়তন কি হবে, আয়তন হয়ে যাবে, আয়তন কি হবে, পাই আর এল, সরি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, লম্ব বৃত্তকার চোঙ তো, তাহলে তার আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, এইটা। ওকে, এত অবশ্যই লিখতে হবে ঘন একক, এইবার কিন্তু ঘন একক দিতে হবে। ওকে, আয়তন এইটা হচ্ছে প্রাথমিক আয়তন। এবার এখন কি হয়েছে, ব্যাসার্ধ কি হয়েছে 50% হ্রাস করা হচ্ছে, তাহলে নতুন ব্যাসার্ধ কি হবে, অতএব নতুন লম্ববৃত্তকার চোঙের ব্যাসার্ধ হয়ে যাবে, আর আগে ছিল তার থেকে কি হয়েছে, হ্রাস পেয়েছে, মানে মাইনাস হবে,
50%, তার মানে 50% মানে কি, আর ইন্টু 50 মানে 50/100, এত একক। খেয়াল করো, আমি তোমাদেরকে একটু ধরে ধরেই করছি, এটা আরও অনেকভাবে করা যায়। এটা কাটাকুটি করলে 2 হলে 2 এখান থেকে যাচ্ছে 2r মাইনাস আর, আর নিচে হয়ে যাচ্ছে 2, তার মানে r/2 একক হচ্ছে, মানে অর্ধেক হচ্ছে। আচ্ছা, তার মানে নতুন লম্ববৃত্তকার চোঙের উচ্চতা কত, সেটা আবার কি হয়েছে, 50% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তার মানে এখন এটা আবার হয়ে যাবে h প্লাস h ইন্টু 50/100, 50% যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এত একক। তাহলে এক্ষেত্রে কত দাঁড়াচ্ছে বলো তো, এটা কাটলে 2, তাহলে উপরে হয়ে যাচ্ছে 3h/2, এত একক। এবার আমাদের তাহলে নতুন ক্ষেত্রফল কত, এই আয়তন কত হবে, অতএব নতুন যে আয়তন, নতুন আয়তন কত হবে, পাই ইন্টু আর, মানে এখানে এখন নতুন হয়েছে r/2, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে 3h/2, এত ঘন একক। ঠিক আছে, আমি পেজ ট্যাবের মুছে নেবো, আগে একটু যতটা ক্যালকুলেশন করা যায় করে নিই। এবার দেখো, প্রথমে পাই দাঁড়াচ্ছে, তারপর হচ্ছে r/4, তারপর হচ্ছে 3h/2, এত ঘন একক। আমি পেজটা মুছে নিচ্ছি, হ্যাঁ, উপর থেকে ক্লিন করে নিয়ে তারপর করছি। চলো, তাই যদি হয় তাহলে আয়তনটা এখন কত হয়েছে, আগে আয়তন তো তোমাদের মনে আছে নাকি, পাই আর স্কোয়ার এইচ ঘন একক ছিল, আর এখন হয়েছে যেটা, সেটা আমি এবার নতুন আয়তনটাকে লিখছি। নতুন আয়তন হচ্ছে নতুন আয়তন সমান, দেখো এখানে উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 8, তার মানে 3/8 পাই আর স্কোয়ার, এখানে একটা আর স্কোয়ার দিতে হবে, আর স্কোয়ার এইচ। তাহলে আগে ছিল এত, তাহলে আয়তন কতটা বৃদ্ধি বা হ্রাস পেল সেটা আমাদের কিন্তু এবার বার করতে হবে। তাহলে আগে যেটা ছিল আর এখন যেটা, তাহলে এটা আমাদেরকে কি করতে হবে বলতো, ডিফারেন্স করতে হবে। ঠিক আছে, ডিফারেন্স করার সময় আগে থেকে এটা কি বেশি না কম সেটা আমাদেরকে দেখতে হবে। যেহেতু আগে থেকে এটা কমে গিয়েছে, কারণ 3/8টা কম, তাহলে অতএব আমি বলবো যে ক্ষেত্রফল, এই আয়তন কিন্তু কমেছে, তার মানে আয়তন কমেছে, তার মানে আয়তন কমেছে বা হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে কত বলতো, আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন হয়েছে 3/8, কারণ এই 3/8 এর মান তো 1 এর কম, ওই জন্য কমেছে। এটা অবশ্যই তোমাদেরকে ঘন একক লিখতে হবে, এই কথাটা কিন্তু খেয়াল রেখো। তাহলে এখানে ক্যালকুলেশন করো, এটা 8 উপরে চলে যাবে, তাহলে 8 থেকে 3 বাদ যাবে, তার মানে 5/3, এই সরি 5/8 পাই আর স্কোয়ার এইচ। তার মানে আয়তন আগে ছিল কত, মানে এত আয়তনে হ্রাস পেয়েছে কত, ধরো এখানে আমি যদি লিখি পাই আর স্কোয়ার এইচ, এত ঘন এককে আয়তন হ্রাস পাচ্ছে হচ্ছে এত, তাহলে একে কতটা হ্রাস পাবে, একে হ্রাস পাবে হচ্ছে 5/8, উপরে হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ, একে এত, তাহলে একে কত আর 100তে কত একটু বার করে দাও, আনসার বেরিয়ে যাবে। 5/8 ইন্টু একটা 100 করে দাও, 100 করলে কিন্তু আমাদের এখানে কাটাকুটি চলে যাচ্ছে, এখানে কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে এখানে 2, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে 125 আর নিচেই হয়ে যাচ্ছে 2, তার মানে 125/2, এত পার্সেন্টেজ কিন্তু আয়তন কি হবে, হ্রাস পাবে বা কমে যাবে। বৃদ্ধি পাবে না, কমে যাবে, এক্ষেত্রে কিন্তু কম হচ্ছে। ঠিক আছে, চলো 11 নম্বর অঙ্ক হলো। এবার হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক, এবং আজকের এই ক্লাসের লাস্ট অঙ্ক। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, আমি তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছিলাম, এই টাইপসের অঙ্ক তোমরা পরীক্ষায় কিন্তু একটা ধরে রাখতে পারো, আশা রাখি। কিভাবে করতে হয় দেখো, এগুলো একদম সহজ, হ্যাঁ, জাস্ট তোমাদেরকে একটু কয়েকটা কথা যদি তোমরা জানো, তাহলে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু করতে পারবে। সবার প্রথমে দেওয়া রয়েছে ইউআই, এই ইউআই দেওয়া রয়েছে xi মাইনাস 25 ডিভাইডেড বাই 10, আর একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সামেশন fi ইউআই, এইটা হচ্ছে 20। তাই যদি দেওয়া থাকে, আমি একটা কাজ করব,
সবার প্রথমে যেহেতু এফআই ইউআই তার সামেশন আমি জানি, তাহলে আমি এটাকে দুই পাশে আমি একটা করে এফআই দিয়ে গুণ করে নেব, তাহলে কোনো চাপ নেই। তাহলে এফআই ইউআই ইজ ইকালস টু ওই পাশেও আমি এফআই দিয়ে গুণ করছি, তাহলে এফআই এক্সআই মাইনাস 25 এফআই ডিভাইডেড বাই 10। এবার আমি দুই পাশে সামেশন চাপাবো, এ পাশেও সামেশন দেব, ওই পাশেও আমি সামেশন নেব। তাহলে এ পাশে যদি সামেশন নিই তাহলে এফআই ইউআই ইজ ইকালস টু ওই পাশে যখন আমি সামেশন নেব এই 10টা না সামেশনের বাইরে চলে আসে, তাহলে সামেশন যখন নেওয়া হবে এরকম হবে এফআই এক্সআই মাইনাস 25 এফআই হলো। এবার দেখো সামেশনকে না ভাঙা যায়, কেমন বলো তো, এই সামেশনটা দুজনের কাছে আলাদা আলাদাভাবে চলে যায়, তার মানে সামেশন এফআই এক্সআই মাইনাস এই 25টা সামেশনের বাইরে বেরিয়ে আসবে, তাহলে 25, তাহলে সামেশন এফআই। ক্লিয়ার? এবার চলে এসো, এবার দেখো সব মানগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে। দেখো এই লাইনটা তোমরা করতে পারলে অঙ্ক অনেকটাই করে ফেলতে পারলে। সামেশন এফআই ইউআই এর মানটা হচ্ছে 20, তাহলে এখানে আমি 20 লিখতে পারি। আচ্ছা 1/10। আচ্ছা সামেশন এফআই এই মানটা আমরা জানি না, এটা এইভাবে থাক, কারণ এটা তো কাজে লাগবে আমাদেরকে, যে গড় বার করতে হবে। এটা অবশ্যই এখানে আমাদেরকে এক্স বার বার করতে হবে, হ্যাঁ মনে রাখবে এক্স বার মানে কিন্তু গড়, এইটা খেয়াল রেখো, ওই গড়ের ক্ষেত্রে লাগবে। আর এটা হচ্ছে 25 ইন্টু এই এফআই এর মানটাও আবার দেওয়া, দেখো এফআই এর মান হচ্ছে 100, তাহলে এই জায়গায় আমি 100 লিখতে পারি। আচ্ছা এইখানে একটা খেয়াল করো, এই 10টা না এই 200 এই 20 সঙ্গে গুণ হয়ে 200 হয়ে যাবে, তার মানে এখানে 200 হলো, আর এই পাশে হয়ে যাচ্ছে সামেশন এফআই এক্সআই, আর এই পাশে হচ্ছে 2500 হলো। চলো এবার এক পাশে নিয়ে আসো, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2500 আর এখানে 200 যোগ করে 2700 হয়ে যাবে। তার মানে আমি একেবারে বলতে পারি যে সামেশন এফআই এক্সআই এই মানটা হয়ে যাবে 2700, ঠিক আছে 2700। তার মানে আমরা কি জানলাম, সামেশন এফআই এক্সআই জানলাম। এবার আমি উপর থেকে একটু ক্লিন করে উপরে করছি, হয়ে গেছে, আর এক লাইন আছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ এক্স বার মানে গড় মনে করবে, এক্স বার আমাদের বার করতে হচ্ছে যখন, তখন মনে রাখবে গড়টা বার করতে হচ্ছে, যৌগিক গড় যেটাকে বলা হয়, ঠিক আছে। তো যৌগিক গড়টা আমরা বার করবো এবার, যেহেতু আমরা কি জানি, এবার আমরা এখন সামেশন এফআই এক্সআই এই মানটা জানি। এবার তোমাকে চলে আসতে হবে এক্স বার, মানে যে যৌগিক গড়টা আমাদের বার করতে বলেছে, এই এক্স বারের মানে হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই। ওকে এবার দেখো এই ভদ্রলোক তো উপরে আমাদের এই মান জানা আছে 2700, আর এফআই এর মান তো তাও আমাদের জানা আছে 100। দেখো কতটা সহজ, কাটাকুটি করো 27, তার মানে এক্স বার বা যৌগিক গড় 27, ব্যাস এতটুকুই, 2 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এই টাইপসের অঙ্কগুলো একবার শিখে নাও, এগুলো সত্যি কথা বলছি খুব সহজ, কিন্তু খুব একটা চাপের হয় না। ওকে, ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও, যেহেতু আমরা নতুন ক্লাস করছি তোমাদের জন্য, অবশ্যই আমাদেরকে জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। এবং তোমাদেরকে আবারও বলে রাখি, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এবং আমাদের সঙ্গে যদি মনে করো ক্লাস 11-এর অঙ্ক করবে, তাহলে অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে 8348817027, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। এবং তোমাদের বইয়ে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, বা কোনো অঙ্ক যদি তোমাদের করতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে সেই বইয়ের পেজ নাম্বার সহ দাগ নাম্বার সহ আমাকে মেনশন করে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে। আমি দেখব যেটা বেশি কমেন্ট আসবে আমি সেই অঙ্কগুলো তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব। ওকে চলো তাহলে, যদি তোমরা এর পরবর্তী ক্লাসে 11-এ সায়েন্স নিয়ে পড়তে চাও এবং তার যদি অঙ্ক করতে চাও, সেই কথাটাও আমাকে আগে থেকে জানিয়ে দাও, তাহলে দেখবে আমরা মাধ্যমিকের পরপরই তোমাদেরকে নতুন করে ক্লাস দেওয়া শুরু করে দিচ্ছি। যাই হোক, চলো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাও যাতে, সেই আশা রাখি। নিজের সর্বস্ব দিয়ে তোমরা চেষ্টা করে আসবে, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে শেষ টাইমে কিছু জায়গা তোমাদেরকে কভার করিয়ে দিচ্ছি, সেইগুলো তোমরা ফলো রাখো। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে রাখো এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবে, তাহলে এর পরবর্তী যখনই আমি ক্লাস দেব তখনই তোমাদের সামনে ক্লাসটা কিন্তু চলে আসবে। চলো, আর ডিটেলসে যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রয়োজন থাকে, অবশ্যই এই নাম্বারের সঙ্গে একবার যোগাযোগ করে নিও। আমাদের ম্যাথের বিষয়ে কিন্তু নোটস এবং
বিভিন্ন বইও কিন্তু আমাদের এখান থেকে পাবলিশ করা হয়। তো যদি তোমরা সেসব বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারের সঙ্গে একটু কন্ট্যাক্ট রেখো। চলো তাহলে আজকে এখানেই ছাড়লাম। এর পরবর্তী যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে 436 পেজ, 37 পেজের ক্লাস দেবো। হ্যাঁ।